আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের ক্লাসে আপনাদেরকে স্বাগতম। তো আজকের ক্লাসটি হচ্ছে সাধারণ গণিতের অষ্টম অধ্যায় বৃত্ত। তো বৃত্ত হোক আর উপপাদ্য হোক, এই বিষয়গুলো ভালো মতো পারতে হলে বেশ কিছু বেসিক বিষয় সম্পর্কে আমাদের একটু ধারণা থাকা দরকার। তো আজকে আমরা সেই বেসিক বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো চলুন শুরু করা যাক। তো শুরুতেই আমরা কথা বলবো বৃত্ত নিয়ে। তাহলে আমরা বলতে পারি যে কোনো বক্ররেখা যদি কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সম দূরত্ব বজায় রেখে চলে, আমি আবারও বলতেছি, কোনো বক্ররেখা যদি কোনো একটা নির্দিষ্ট বিন্দু হতে সম দূরত্ব বজায় রেখে চলে, তাহলে তাকে আমরা বলতে পারবো বৃত্ত। আরেকটি সংজ্ঞা হচ্ছে কোন একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে কোন একটা বস্তু বা দেখা গেছে কোন একটা বিন্দু যদি সমান মানে একটা পথ অতিক্রম করে আসে, সমান দূরত্ব বজায় রেখে একটা পথ যদি অতিক্রম করে আসে, তাহলে তার গতিপথকে আমরা বলবো কি? বৃত্ত। তো আসলে এখানে আমরা অনেকেই ভুল করে থাকি যে পুরোটা হয়তো বা বৃত্ত, আসলে বিষয়টা কিন্তু তা নয়। আমরা যদি একটা চুরির সাহায্যে উদাহরণটা দেওয়ার চেষ্টা করি, তাহলে এর যে কালো অংশটা আছে এটা হচ্ছে বৃত্ত, বাট এর মাঝে যে ফাঁকা অংশটা আছে এটা কিন্তু বৃত্ত নয়। তাহলে দেখা গেছে যে ওই যে বিন্দু বা বস্তুর যে গতিপথ সেটাই কেবল বৃত্ত, এর মাঝের অংশটা কিন্তু বৃত্ত নয়। এরপরে যদি আমরা কথা বলি কেন্দ্র নিয়ে, যে দেখা গেছে যে যে বিন্দুটাকে কেন্দ্র করে বক্ররেখাটি কি করেছে? অতিক্রম করেছে, অথবা হচ্ছে যে বিন্দুকে কেন্দ্র করে বস্তু বা বিন্দুটি ঘুরেছে, সেই কেন্দ্রটাকে বলা হচ্ছে বা সেই বিন্দুটাকে বলা হচ্ছে কি? বৃত্তের কেন্দ্র। আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি বৃত্তক্ষেত্র। আচ্ছা, বৃত্তক্ষেত্র কাকে বলে? তো আমরা ছোটবেলায় অনেক ক্লাসে দেখেছি যে চারটি ক্ষেত্র দ্বারা সীমাবদ্ধ, বা সরি, চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে কি বলা হচ্ছে? চতুর্ভুজ। ঠিক একইভাবে তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে কি বলা হচ্ছে? ত্রিভুজ। ঠিক একইভাবে এই বৃত্ত দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে, বৃত্ত দ্বারা কি সীমাবদ্ধ ক্ষেত্রকে বলা হচ্ছে বৃত্তক্ষেত্র। বৃত্ত কি? ক্ষেত্র। আচ্ছা, তো এরপরে আমরা যদি পরবর্তী বিষয় দেখি জ্যা কাকে বলে, তাহলে আমরা এখানে জ্যা জানতে হলে আগে বৃত্তের পরিধি সম্পর্কে জানতে হবে। তাহলে দেখা গেছে যে বৃত্তে সর্বমোট যে দূরত্ব, অর্থাৎ হচ্ছে ওই যে বক্ররেখা বা দেখা গেছে যে ওই যে একটা নির্দিষ্ট বিন্দু সর্বমোট যে দূরত্ব অতিক্রম করে সেটাই হচ্ছে কি? বৃত্ত। তাহলে এই বৃত্তের যে দৈর্ঘিক বা হচ্ছে আমরা যদি যে পরিমাণ, সেটাকে আমরা বলবো হচ্ছে কি? দেখা গেছে পরিধি। তো এই পরিধিকে 2 পাই আর, ক্ষেত্র বিশেষে টয়েস পাইয়ারও বলা হয়। তাহলে দেখা গেছে এই পরিধির যে কোনো দুইটা বিন্দুর, পরিধির উপর অবস্থিত বা বৃত্তস্থ যে কোনো দুইটা বিন্দুর সংযোজক সরলরেখাকে, যে কোনো দুইটা বিন্দুর সংযোজক সরলরেখাকে কি বলা হচ্ছে? জ্যা। আমি আবারও বলতেছি যে বৃত্তস্থ বা পরিধির উপরে অবস্থিত যে কোনো দুইটা বিন্দুর সংযোজক সরলরেখাকে, অবশ্যই কিন্তু সরলরেখাকে কি বলা হচ্ছে? জ্যা। তো এই জ্যায়ের পরে আমাদের যে সামনে যে বিষয়টি আসে সেটা হচ্ছে সমান্তরাল জ্যা এবং সমান সমান জ্যা। তাহলে কোন জ্যা ছোট হোক আর বড় হোক, দুইটি জ্যায়ের প্রত্যেকটা বিন্দু যদি সমদূরবর্তী হয়, তাহলে তাদেরকে বলা হবে কি? সমান্তরাল জ্যা। এটা ছোটও হইতে পারে, আবার কি হইতে পারে? দুইটা পরস্পর সমানও হইতে পারে, বা একটা আরেকটার চেয়ে অবশ্যই বড় হইতে পারে। আরেকটা বিষয় হচ্ছে যে সমান সমান জ্যা কাকে বলে? দুইটা জ্যা যদি সমান্তরাল নাও হয় বা দুইটা জ্যায়ের দৈর্ঘ্য যদি পরস্পর সমান হয়, তাহলে তাদেরকে আমরা বলবো হচ্ছে সমান সমান জ্যা। এরপরে আমাদের সামনে ব্যাস চলে আসে। তাহলে ব্যাস বিষয়টা আসলে কি? তো আমরা যদি ব্যাস বলি, তাহলে আমাদের জ্যা সম্পর্কে কিন্তু একটু আগে আমরা ধারণা নিয়েছি। তাহলে আমরা ব্যাস সম্পর্কে যদি জানতে চাই, তাহলে যেই জ্যাটি কেন্দ্র দিয়ে অতিক্রম করে, আমি আবারও বলতেছি যে যেই জ্যাটি কি করে? কেন্দ্র দিয়ে অতিক্রম করে। আমি আবারও বলতেছি যেই জ্যাটি কেন্দ্র দিয়ে অতিক্রম করে তাকে কি বলা হয়? ব্যাস। একটা বৃত্তের ক্ষেত্রে অনেকগুলো ব্যাস অঙ্কন করা সম্ভব। ব্যাসকে 2r দ্বারা প্রকাশ করা হয়। তো এই যে এরপরে আছে ব্যাসার্ধ, তো ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ। তাহলে আমরা বলতে পারি যে দেখা গেছে যে ব্যাসার্ধের দ্বিগুণ ব্যাস, আর ব্যাসের অর্ধেক কি? ব্যাসার্ধ। তাহলে ব্যাসের অর্ধেককে কি বলা হচ্ছে? ব্যাসার্ধ। ব্যাসার্ধকে r দ্বারা প্রকাশ করা হয়। এরপরে যদি আমরা বৃত্তচাপে চলে যাই, তো দেখা গেছে এই যে বৃত্তের যে পরিধিটা আছে, এই পরিধির কোন একটা নির্দিষ্ট অংশ যদি আমরা কেটে নিই, অর্থাৎ আমাদের কাছে যে চুরিটা আছে সেটা যদি আমরা কিছু একটা অংশ যদি ভেঙে নিই, অর্থাৎ এই বৃত্তচাপের আমরা এইটুকু অংশ অথবা হচ্ছে এইটুকু অংশ যদি আমরা কেটে নিই, তাহলে সেইটুকুকে আমরা বলবো হচ্ছে কি চাপ? বৃত্তচাপ। তো এরপরে আছে হচ্ছে অধিচাপ। তো অধিচাপ বুঝতে গেলে আমাদেরকে আগে কি করতে হবে? অর্ধবৃত্ত এবং অর্ধবৃত্ত চাপ সম্পর্কে জানতে হবে। কোনো বৃত্তকে যদি আমরা ব্যাস দ্বারা কি করি? দ্বিখণ্ডিত করি বা সমদ্বিখণ্ডিত করি, তার একটা ব্যাস যদি অঙ্কন করি, তাহলে বৃত্তটা কি হয়ে যাবে? দুই খণ্ডে বিভক্ত হয়ে যাবে। এই অর্ধেক বৃত্তটাকে বলা হচ্ছে অর্ধবৃত্ত। আর এই অর্ধবৃত্তের যে চাপ তাকে বলা হচ্ছে অর্ধবৃত্ত চাপ। তো দেখা গেছে অর্ধবৃত্ত চাপের চেয়ে ছোট চাপকে, অর্ধবৃত্ত চাপের এইটা হচ্ছে আমাদের কি ছিল? অর্ধবৃত্ত চাপ।
অর্ধবৃত্তচাপের চেয়ে ছোট বৃত্তচাপকে বলা হয় কি চাপ? উপচাপ। আমি আবারও বলতেছি, অর্ধবৃত্তের চেয়ে ছোট চাপকে বলা হচ্ছে কি চাপ? উপচাপ। আর অর্ধবৃত্তের চেয়ে বড় চাপকে বলা হচ্ছে কি চাপ? অধিচাপ। তাহলে আমি বিষয়টা আমরা ক্লিয়ার হয়েছি কিনা? তো সেই বিষয়টা হচ্ছে যে দেখা গেছে যে যে বৃত্তচাপটি আছে, অর্ধবৃত্তচাপের চেয়ে বড় চাপটা হচ্ছে অধিচাপ, আর অর্ধবৃত্তচাপের চেয়ে ছোট বৃত্তচাপটি হচ্ছে উপচাপ। এরপরে আছে দণ্ডায়মান কোণ। তো দণ্ডায়মান কোণ বুঝতে গেলে আমাদেরকে এই চাপ সম্পর্কে ধারণা থাকতে হবে। তো আমরা কিন্তু অলরেডি সেই ধারণাটা কিন্তু নিয়েছি। তো এরপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে দণ্ডায়মান কোণ। তাহলে দেখা গেছে কোন একটা বৃত্তের আমরা যদি একটা নির্দিষ্ট চাপ যদি আলাদা করে নিই, আমি ধরে নিলাম এ বি চাপ বা এ পি বি চাপ। এই চাপের আমরা কি করি, এই চাপ থেকে যদি বৃত্তে যদি আমরা কোণ অঙ্কন করি, তাহলে সেটাকে আমরা বলবো কি, যে কোনো একটা চাপের উপর, অর্থাৎ এ পি বি চাপের উপর দণ্ডায়মান কোণ। এই কোণগুলো হচ্ছে চাপের উপরে দণ্ডায়মান। কিন্তু দেখা গেছে আমরা মাটির উপরে বা অন্য কোথাও, যেমন আমাদের দুইটা পা দিয়ে কি দাঁড়িয়ে থাকি, তো দাঁড়িয়ে থাকা কোন একটা চাপের উপর দাঁড়িয়ে থাকা কোণ বা হচ্ছে দণ্ডায়মান কোণ। তো আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে অন্তলিখিত বা অন্তস্থ কোণ। তাহলে কোন একটা চাপ, তাহলে আমরা এখানে এপিবি চাপটাই নিলাম। এই চাপের উপরে যদি কোণটি অবস্থিত হয়, তাহলে আমরা বলবো হচ্ছে এটি চাপে অন্তলিখিত কোণ। আমার মনে হয় আমি বিষয়টি বুঝাইতে পেরেছি। যে দেখা গেছে যে যে কোণটা, অর্থাৎ হচ্ছে দুইটি, যে আমাদের দুইটি রশ্মি বা আমরা যদি রেখাংশ বলি, তারা যদি কি হয়, দেখা গেছে যে পরস্পরের সাথে এই চাপের উপরে মিলিত হয়, তাহলে সেটা হচ্ছে চাপে অন্তলিখিত বা অন্তস্থ কোণ। আর যে চাপের উপরে মিলিত না হয়, এখান থেকে দুইটি রেখা উৎপন্ন হয়ে অন্য জায়গায় গিয়ে মিলিত হয়, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে দণ্ডায়মান কোণ। তাহলে এটা হচ্ছে আমাদের কি কোণ? দণ্ডায়মান কোণ। আর এটা আমাদের কি কোণ? এটা আমাদের অন্তর্লিখিত কোণ। আচ্ছা, এরপরে আমরা যদি কেন্দ্রস্থ কোণের বিষয়টি যদি চিন্তা করি, তাহলে একটা বৃত্তের কেন্দ্র আছে, তাহলে নিশ্চয়ই কেন্দ্রস্থ কোণও হইতে পারে। তো একটা বৃত্তের ক্ষেত্রে অজস্র দেখা গেছে যে অন্তস্থ এবং হচ্ছে দণ্ডায়মান কোণ অঙ্কন করা সম্ভব, কিন্তু কেন্দ্রস্থ কোণ একটা চাপের ক্ষেত্রে কেবল একটাই অঙ্কন করা সম্ভব। তো আমরা এপিবি চাপ নিয়ে নিলাম। তো আমরা যদি এখান থেকে উৎপন্ন হওয়া দুইটি রেখা বা রশ্মি যদি কেন্দ্রে মিলিত হয়, তাহলে তার নাম হচ্ছে কি? কেন্দ্রস্থ কোণ। তাহলে একটা বৃত্তের একটা নির্দিষ্ট চাপের একটাই মাত্র কেন্দ্রস্থ কোণ হতে পারে। এরপরে আমরা যদি বৃত্তস্থ কোণ চিন্তা করি, কোনো একটা চাপের উপর, আমরা একটু আগে দেখেছি দণ্ডায়মান কোণ, আসলে দণ্ডায়মান কোণই মূলত এখানে আমাদের হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে কোনো একটা বৃত্ত চাপের উপরে অবস্থিত, আর সেটা যদি বৃত্তের পরিধির উপর গিয়ে মিলিত হয়, তাহলে তাকে আমরা বলতে পারি কি কোণ? বৃত্তস্থ কোণ। তাহলে এই কোণগুলো হচ্ছে বৃত্তস্থ কোণ। কিন্তু এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে যে অজস্র বৃত্তস্থ কোণ অঙ্কন করা গেলেও এই বৃত্তস্থ কোণগুলো কিন্তু পরস্পর সমান। তো আমরা যখন উপপাদ্য প্রমাণ করতে যাব, তখন এই বিষয়গুলো কিন্তু আমরা পাবো। আরেকটা বিষয় হচ্ছে যে একই চাপের উপর দণ্ডায়মান এই যে কেন্দ্রস্থ আর বৃত্তস্থ কোণের মধ্যে একটা সম্পর্ক রয়েছে, যে কেন্দ্রস্থ কোণগুলো বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অথবা অন্যভাবে বলা যায় যে বৃত্তস্থ কোণটা কেন্দ্রস্থ কোণের অর্ধেক। সেটা কিন্তু অবশ্যই একই চাপের উপর দণ্ডায়মান হতে হবে। আচ্ছা, এরপরে আমরা যে বিষয়টা পাচ্ছি সেটা হচ্ছে বিপরীত কোণ। তাহলে কোনো একটা বৃত্তে যদি একটা চতুর্ভুজ থাকে, আমি আবারও বলতেছি, কোনো একটা বৃত্তে যদি একটা চতুর্ভুজ থাকে, তাহলে সেই চতুর্ভুজ বা বৃত্তস্থ চতুর্ভুজ থাকে, সেটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। তাহলে তার বিপরীতে উৎপন্ন হওয়া কোণ, তাহলে বৃত্তস্থ কোনো চতুর্ভুজের, আমি আবারও বলতেছি, যে বৃত্তস্থ কোনো চতুর্ভুজের দেখা গেছে যে বিপরীতে উৎপন্ন কোণকে আমরা বলতে পারি কি কোণ? বিপরীত কোণ। এটা সাধারণত হচ্ছে যে চতুর্ভুজের এই চতুর্ভুজটা যদি বৃত্তে উৎপন্ন নাও হয়, বাহিরেও যদি থাকে, তাহলে দেখা গেছে চতুর্ভুজের এই যে বিপরীতে থাকা কোণকে পরস্পরের আমরা বিপরীত কোণ বলতে পারি। তো এরপরে আছে পূরক কোণ। তো পূরক কোণ কি? আমরা জানি দুইটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, দুইটা কোণ মিলে যদি 90 ডিগ্রি হয়, তাহলে তাকে আমরা বলবো পূরক কোণ। আর দুইটা কোণ মিলে যদি 180 ডিগ্রি হয়, দুইটা কোণ মিলে যদি 180 ডিগ্রি হয়, বা হচ্ছে আমরা বলতে পারি এক সরল কোণ বা দুই সমকোণ হয়, তবে তাকে আমরা বলবো হচ্ছে সম্পূরক কোণ। তো এরপরে আসছে হচ্ছে প্রবৃদ্ধ কোণ। তাহলে প্রবৃদ্ধ কোণটা বুঝতে গেলে আমাদের কোণ সম্পর্কে আরেকটু ধারণা নিতে হবে, আরেকটু ভালোভাবে এই বিষয়টা আমাদেরকে একটু অ্যানালাইসিস করতে হবে। তাহলে এই বিষয়টা যদি আমরা একটু ভালো মতো অ্যানালাইসিস করতে চাই, তাহলে আমরা কি পাবো? আমরা যদি কোণ সম্পর্কে যদি আরেকবার একটু ভেবে দেখি,
যে 0 ডিগ্রির চেয়ে বড় কোণকে বলা হচ্ছে কি কোণ? সূক্ষ্মকোণ। 0 ডিগ্রির চেয়ে বড় এবং 90 ডিগ্রির চেয়ে ছোট। আবার আমরা যদি হচ্ছে 90 ডিগ্রি কোণ ধরি তাহলে সেটা সমকোণ। আবার হচ্ছে 90 ডিগ্রির চেয়ে বড় আর দেখা গেছে 90 ডিগ্রির চেয়ে বড় এবং হচ্ছে 180 ডিগ্রির চেয়ে ছোট। আমি আবারও বলতেছি, 90 ডিগ্রির চেয়ে বড়, 180 ডিগ্রির চেয়ে ছোট কোণকে আমরা বলবো স্থূলকোণ। ঠিক একইভাবে 180 ডিগ্রি কোণকে আমরা বলবো কি কোণ? দুই সমকোণ বা এক সরল কোণ। দুই সমকোণ বা এক সরল কোণ। ঠিক একইভাবে 90কে বলবো আমরা কি? এক সমকোণ। ঠিক আছে, এরপরে হচ্ছে 180 ডিগ্রির চেয়ে বড় এবং হচ্ছে 360 ডিগ্রি, অর্থাৎ হচ্ছে দুই সরল কোণ। 360 ডিগ্রি মানে হচ্ছে দুই সরল কোণ। এর চেয়ে ছোট কোণকে আমরা বলবো কি কোণ? প্রবৃদ্ধ কোণ। তবে হ্যাঁ, এখানে একটা কথা আছে, কোনো কোণের সামনে বিষয়টি না লিখলেও প্রবৃদ্ধ কোণ লিখতে গেলে সামনে কিন্তু প্রবৃদ্ধ কথাটি লিখতে হয়, অর্থাৎ বৃদ্ধ যে কোণ, তাই না? 180 ডিগ্রির চেয়ে বড়, তাহলে বয়স্ক কোণ বা বৃদ্ধ যে কোণ সেটা হচ্ছে আমাদের প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণটা হচ্ছে 180 ডিগ্রির চেয়ে বড় এবং 360 ডিগ্রির চেয়ে ছোট। তাহলে আমরা বলতে পারি যে এক সরল কোণ থেকে বড়, দুই সরল কোণ থেকে ছোট। আরেকভাবে বলতে পারি দুই সমকোণ চেয়ে বড় আর চার সমকোণের চেয়ে ছোট, সেটা হচ্ছে আমাদের প্রবৃদ্ধ কোণ। এরপরে ছেদক এবং স্পর্শক। ছেদক এবং স্পর্শক। তাহলে ছেদক এবং স্পর্শকের বিষয়টি যদি আমরা দেখতে চাই তাহলে আমি আবারও দেখাচ্ছি যে ছেদক এবং স্পর্শকের বিষয়টি যদি দেখাতে চাই, দেখা গেছে কোনো একটা কি আছে, বস্তু আছে, একটা বল আছে, একটা তীর ছোড়া হলো। তীরটা যদি কি হয়, এখানে বিদ্ধ হয় বা পার হয়ে যায়, তাহলে দেখা গেছে এর ভিতর দিয়ে যদি যায় তাহলে সেটাকে আমরা বলবো কি? ওই বলটার ছেদক। ঠিক একইভাবে একটা বৃত্তের মধ্যে দিয়ে বা তার উপর দিয়ে যদি কোনো একটা রেখা গমন করে বা রশ্মি গমন করে তাহলে তাকে আমরা বলতে পারি ওই বৃত্তের ছেদক। আর স্পর্শক বলতে এখানে কি করবে? বৃত্তটিকে কেবল স্পর্শ করবে, একটা বিন্দুতে স্পর্শ করবে। তাহলে যদি কোনো একটা সরলরেখা, এখানে আসলে একটা বিন্দুতে ওইভাবে তো অঙ্কন করা সম্ভব নয়, যদি একটা বিন্দুতে স্পর্শ করে তাহলে আমরা তাকে বলতে পারি যে তা হচ্ছে ওই বৃত্তটির কি? স্পর্শক। তো স্পর্শকের মধ্যে আবার ধরন আছে, সাধারণ স্পর্শক, তারপরে আছে হচ্ছে সরল সাধারণ স্পর্শক এবং তির্যক সাধারণ স্পর্শক। তো আমরা এই স্পর্শক গুলো নিয়ে একটু কথা বলি। তাহলে দেখা গেছে যদি একাধিক বৃত্তের, বিশেষ করে দুইটি বৃত্তের, একাধিক বৃত্তের যদি একটি স্পর্শক থাকে তাহলে তাকে আমরা কি বলতে পারি? সাধারণ স্পর্শক। সাধারণ স্পর্শক আবার দুই প্রকার। যদি একই পাশে সাধারণভাবে স্পর্শ করে তবে আমরা তাকে বলবো কি? সরল। এটা হচ্ছে আমাদের এই স্পর্শকটা দুইটা বৃত্তকে স্পর্শ করেছে, তাহলে এর নাম হচ্ছে কি? সরল সাধারণ স্পর্শক। আচ্ছা, এরপরে আমরা যদি আরেকভাবে যদি পাই, যদি একটা বৃত্ত ছোট বড় হয় তাও কিন্তু একই কথাই হবে, এটা হবে সরল সাধারণ স্পর্শক। তবে দুইটা বৃত্তকে যদি কোনো একটা স্পর্শক একটার উপরে আর একটার নিচের দিকে যদি স্পর্শ করে তাহলে তাকে আমরা বলতে পারি কি? তির্যক সাধারণ স্পর্শক। আচ্ছা, এরপরে আমরা যে বিষয়টি পাবো সেটা হচ্ছে বহিঃস্পর্শ কি, অন্তঃস্পর্শ কি, বহিঃস্পর্শক কি আর অন্তঃস্পর্শক কি। আচ্ছা, দুইটা বৃত্ত যদি পরস্পরকে বাইরের দিক থেকে স্পর্শ করে, ছোট বড় হইতে পারে বা এক সমান হইতে পারে, এইটাকে আমরা বলতে পারি বহিঃস্পর্শ। আর যদি অভ্যন্তরীণ ভাবে স্পর্শ করে তাহলে সেটাকে আমরা বলতে পারি কি? অন্তঃস্পর্শ। তো বহিঃস্পর্শ বিন্দুতে যদি একটা স্পর্শক অঙ্কন করা হয় তাহলে তার নাম কি? বহিঃস্পর্শক। আর অন্তঃস্পর্শ বিন্দুতে যদি একটা স্পর্শক অঙ্কন করা হয় তাহলে তাকে আমরা বলবো কি? অন্তঃস্পর্শক। আশা করি এই বিষয়টা আমরা ক্লিয়ার করতে পেরেছি। তো এরপরে আমাদের যে বিষয়টি সামনে আসে সেটা হচ্ছে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ। তো শুরু করা যাক। তো কোন একটা বৃত্তের মধ্যে, অর্থাৎ হচ্ছে কোন একটা চতুর্ভুজ যদি বৃত্তের মধ্যে অবস্থিত হয়, অর্থাৎ চতুর্ভুজের প্রত্যেকটা বিন্দু যদি বৃত্তে অবস্থিত হয় বা প্রত্যেকটা কোণ যদি পরিধির উপরে অবস্থিত হয় তবে তাকে আমরা বলতে পারি কি? বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ। এটা যে এরকমই হয় বিষয়টা তা না, এটা অনেকটা অন্যরকমও হতে পারে। আচ্ছা, আমরা একটু অন্যরকম করে ফেলি, অনেকটা অন্যরকমও হতে পারে। তো এই ধরনের চতুর্ভুজকে বলা হচ্ছে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ। আরেকটা বিষয় আছে, চতুর্ভুজে অন্তর্লিখিত বৃত্ত। কোন চতুর্ভুজের মধ্যে
যদি একটা বৃত্ত থাকে, কোনো চতুর্ভুজের মধ্যে যদি বৃত্ত থাকে। আবার আমরা যদি ওইরকম আলাদাভাবে চতুর্ভুজ অঙ্কন করি, এটা এখানে সম্ভব না, আর একটু বড় হলে, কোনো চতুর্ভুজের মধ্যে যদি কোনো বৃত্ত থাকে, অর্থাৎ একে যদি স্পর্শ করে থাকে, আমরা চতুর্ভুজের প্রত্যেকটা বিন্দুকে স্পর্শ করে যদি কোনো বৃত্ত থাকে, তবে তাকে আমরা বলবো কি, যে চতুর্ভুজে অন্তর্লিখিত বৃত্ত। আচ্ছা, এরপরে আরেকটা বিষয় আছে সমবৃত্ত। সমবৃত্তটা কি? তাহলে দেখা গেছে যে কোনো বৃত্তের প্রত্যেকটা কোণা, বা দেখা গেছে যে রেখাংশগুলোর বা রেখাগুলোর ছেদ বিন্দুগুলো যদি বৃত্তে অবস্থিত হয়, তাহলে তাকে আমরা বলবো সমবৃত্ত। আরেকটা সংজ্ঞা আছে, সেটা হচ্ছে কোনো চতুর্ভুজের দেখা গেছে এই কোণগুলো কেন্দ্র থেকে সমুদ্রবর্তী যদি হয়, তবে তাকে বলা হবে সমবৃত্ত। তাকে বলা হবে কি? সমবৃত্ত। আদতে বৃত্তে অন্তর্লিখিত প্রত্যেকটা চতুর্ভুজই কিন্তু সমবৃত্ত। আমি যদি এইটাও যদি চিন্তা করি, তাহলে দেখা গেছে যে এর প্রত্যেকটা বিন্দু কিন্তু দেখা গেছে যেহেতু কি পরিধির উপরে অবস্থিত, এর প্রত্যেকটা বিন্দুই কিন্তু কেন্দ্র থেকে সমদূরবর্তী হবে। চতুর্ভুজটা যেমনই হোক না কেন, প্রত্যেকটা বৃত্তই কিন্তু প্রত্যেকটা বিন্দুই কিন্তু বা প্রত্যেকটা কোণই কিন্তু কেন্দ্র থেকে সমদূরবর্তী হবে। সুতরাং দেখা গেছে যে বৃত্তে অন্তর্লিখিত সকল চতুর্ভুজকেই আমরা কিন্তু কি বলতে পারি? আমরা কিন্তু সমবৃত্ত বলতে পারি। এরপরে আছে হচ্ছে ত্রিভুজের অন্তবৃত্ত। অন্তবৃত্ত আসলে কি? তাহলে কোন একটা ত্রিভুজের মধ্যে, অর্থাৎ ত্রিভুজের বাহুগুলোকে স্পর্শ করে, যেমন এখানে দেখালাম যে দেখা গেলাম আমরা কি দেখলাম, যে চতুর্ভুজে অন্তর্লিখিত বৃত্ত, অর্থাৎ কোন চতুর্ভুজ যদি কি করে, দেখা গেছে কোনো বৃত্ত যদি চতুর্ভুজের প্রত্যেকটা বাহুকে স্পর্শ করে, তবে তাকে আমরা বলতে পারি চতুর্ভুজে অন্তর্লিখিত বৃত্ত। ঠিক একইভাবে কোনো ত্রিভুজের কোনো বৃত্ত যদি কোনো ত্রিভুজের প্রত্যেকটা বাহুকে স্পর্শ করে, তবে তাকে আমরা বলতে পারি কি বৃত্ত? অন্তবৃত্ত। এরপরে পরিবৃত্ত। তাহলে দেখা গেছে যে কোনো বৃত্ত যদি কি করে, ত্রিভুজের কি করে কোণে বা হচ্ছে কি দেখা গেছে কর্ণবিন্দু, বা আমরা শীর্ষবিন্দু দিয়ে আমরা বলতে পারি শীর্ষবিন্দু, সঠিক ভাষাটা হচ্ছে শীর্ষবিন্দু। তাহলে দেখা গেছে এখানে যে বিষয়টা আছে সেটা হচ্ছে কোন বৃত্ত যদি ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো দিয়ে গমন করে এবং ত্রিভুজটা যদি কি হয়, বৃত্তে যদি অন্তর্লিখিত হয়ে যায়, তাহলে তাকে বলতে পারি ত্রিভুজের পরিবৃত্ত। তাহলে এখানে একই কথা বলতে পারি যে কোন চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলো যদি বৃত্তস্থ হয়, মানে বৃত্তের উপরে অবস্থিত হয়, তাহলে সেটা হচ্ছে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ। তো এরপরে ত্রিভুজের বহির্বৃত্ত। তো দেখা গেছে একটা ত্রিভুজের ক্ষেত্রে বা একটা চতুর্ভুজের ক্ষেত্রে কেবল একটা করেই দেখা গেছে অন্তবৃত্ত বা বহির্বৃত্ত অঙ্কন করা সম্ভব। কেবল একটা করেই অন্তবৃত্ত বা বহির্বৃত্ত অঙ্কন করা সম্ভব, কিন্তু দেখা গেছে যে কি অন্তর্বৃত্ত আর হচ্ছে পরিবৃত্ত অঙ্কন করা সম্ভব। আর যদি আমরা বহির্বৃত্তের ক্ষেত্রে যদি দেখি, কোন একটা ত্রিভুজের কোন একটা পাশে, আমি আবার বলতেছি, কোন একটা ত্রিভুজের কোন একটা পাশে যদি আমরা এই দুইটা বাহুকে, আচ্ছা আমি একটু পরিষ্কার ভাবে বিষয়টা দেখানোর চেষ্টা করি। কোন একটা ত্রিভুজের যে কোনো দুইটা বাহুকে বর্ধিত করলে, ত্রিভুজের একটা বাহুকে স্পর্শ করে এবং বর্ধিত বাহুগুলোকে স্পর্শ করে যদি কোনো বৃত্ত হয়, তাহলে সেটা হচ্ছে বহির্বৃত্ত। তো একটা ত্রিভুজের সাধারণত তিনটা বহির্বৃত্ত অঙ্কন করা সম্ভব। একটা ত্রিভুজের ক্ষেত্রে তিনটা বহির্বৃত্ত অঙ্কন করা সম্ভব। দুঃখিত। তো আমাদের আশা করি আমাদের বেসিক যে বিষয়গুলো ছিল সেটি ক্লিয়ার হয়েছে। ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্লাসে উপপাদ্যগুলো নিয়ে একটু কথা বলবো। তো তার আগে অবশ্যই ক্লাসটি দেখে নিব। সবাইকে ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।